আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই আনন্দদায়ক এবং খুবই খুশির ব্যাপার। এটা হলো আপনার বাংলাদেশ সরকার বন্ধ করবে ভারত থেকে যে মানে অপ্রয়োজনীয় পণ্য যেগুলা ভারত থেকে আসে, চোরাচালানের মাধ্যমে আসতে পারে, সীমান্ত দিয়ে আসতে পারে। ভারতের যে অবৈধ যে ব্যবসায়ীরা আছে তারা এই ব্যবসাগুলো করে এবং বাংলাদেশে কম দামে পণ্য ঢুকিয়ে বাংলাদেশে বেশি দামে সেল করে, এটা ভারতে। তো এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা আইনি নোটিশ পাঠানো হয়েছে। ভারত থেকে সব অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে। রোববার 29 ডিসেম্বর রেজিস্ট্রি ডাকযোগে এই আইনি নোটিশ পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। এখন আইনি নোটিশে কি বলা হয়েছে? আইনি নোটিশে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে পণ্য আমদানির ক্ষেত্রে বিশ্বের সব দেশই অর্থনীতির কিছু তুলনামূলক সুবিধা বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ নীতি অনুসরণ করে। আবার বলছি, আন্তর্জাতিক ভাবে পণ্য আমদানির ক্ষেত্রে বিশ্বের সব দেশই অর্থনীতির নীতি তুলনামূলক সুবিধা বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ নীতি অনুসরণ করে থাকে। আন্তর্জাতিকভাবে আমদানির ক্ষেত্রে তুলনামূলক সুবিধা বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ বলতে এমন একটি অর্থনৈতিক নীতি বোঝায় যেখানে একটি দেশ সেই সব পণ্য বা সেবা আমদানি করে যেগুলো দেশীয়ভাবে উৎপাদন করা সম্ভব হলেও তা তুলনামূলক সুযোগ, ব্যয়, অপরচুনিটি কস্ট উৎপাদিত হয়। মানে আন্তর্জাতিকভাবে যেই পণ্য আমরা বিভিন্ন দেশে আমদানি করে সেটা হলো আপনার দেখে সব দিক দেখে, যেখানে আপনার আর্থিকভাবে দেখে যে একটা পণ্য কম খরচে যদি আমরা বিদেশ থেকে আনতে পারি, বাংলাদেশের খরচ বেশি হবে, সেই পণ্য আমরা আমদানি করবো, এতে কোনো সমস্যা নেই। তো এখানে এই নীতির মাধ্যমে দেশটি নিজের সম্পদ ও দক্ষতা সেসব খাতে কেন্দ্রীভূত করে যেখানে তার তুলনামূলক সুবিধা রয়েছে, ফলে দেশটি কম খরচে উচ্চ মানসম্পন্ন পণ্য আমদানি করতে পারে এবং বাণিজ্যের মাধ্যমে আর্থিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। উদাহরণ দিয়ে বলা যা হয়েছে, ইউরোপ ও আমেরিকার দেশগুলো বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য আমদানি করে। দেখেন, ইউরোপ আমেরিকা কিন্তু গার্মেন্টস পণ্য ওনারা ইচ্ছা করলে বানাইতে পারে, ওরা সবকিছু বানাইতে পারে না? পারে। কিন্তু এখানে একটা সুবিধা হলো, বাংলাদেশের যে গার্মেন্টস, এটা ওনারা কম খরচে ওনাদের এই গার্মেন্টস পণ্য না ওই দেশে বানাইতে যায়, সেক্ষেত্রে অনেক বেশি খরচ পড়ে যাবে। এই হিসেবে ওনারা কম খরচে বাংলাদেশ থেকে আমদানি করে। এক্ষেত্রে ইউরোপ ও আমেরিকার দেশগুলো তুলনামূলক সুবিধা বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ নীতি অনুসরণ করে থাকে। ইউরোপ ও আমেরিকার দেশগুলো যদি তাদের দেশে গার্মেন্টস পণ্য উৎপাদন করে চায় তাহলে তাদের খরচ অনেক বেশি পড়বে। এজন্যই বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য তারা আমদানি করে থাকে, জন্য অধিক লাভজনক হয় তাদের লাভ। এটা হলো আন্তর্জাতিক কম্পারেটিভ অ্যাডভান্টেজ, মানে আন্তর্জাতিক যে অর্থনৈতিক যে নীতি, এই অনুসরণ করার ব্যাপারে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে এই আন্তর্জাতিক বাণিজ্যের আমদানির নীতি তুলনামূলক সুবিধা বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ অনুসরণ করা হচ্ছে না। দেখেন, ভারত কিন্তু আমাদের সব দিক দিয়ে মানে সুযোগ বুঝেই মানে আমাদের অসুবিধায় তারা সব রকমের অনৈতিক কাজ, আপনার সীমান্ত হত্যা বলেন, যত রকমের শয়তানি বলে এটাকে, এক কথায় আমি বাংলায় বললাম, একেবারে শয়তানি, যত রকমের শয়তানি আছে ভারত করে। সব সুবিধা নাই, কিন্তু আমাদের বেলায় সব অসুবিধাগুলো আমাদের ঘাড়ে চাপাই দেয়। যেমন 16 বছর একটা সরকার দিছিল, বাংলাদেশকে পুরো ধুইয়া মুইছা সব খেয়ে চলে গেছে। বাংলাদেশ ভারত থেকে কিছু প্রয়োজনীয় পণ্য আমদানির পাশাপাশি ব্যাপক পরিমাণ প্রয়োজনীয় পণ্য আমদানির চেয়ে অপ্রয়োজনীয় পণ্য আমদানি হয় ভারত থেকে সবচেয়ে বেশি।
এই অপ্রয়োজনীয় পণ্য বলতে সেই পণ্য বোঝায় যেগুলো আমদানির কোনো প্রয়োজন নেই এবং দেশের প্রতিষ্ঠানগুলো এসব পণ্য উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ। দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক লোক গার্মেন্টস এর মাল মানে আপনার গার্মেন্টস এর ভারত থেকে যে থ্রি পিস টিস নিয়ে আমদানি করে। এক্ষেত্রে বাংলাদেশের কিন্তু এরকম পণ্য অহরহ পাওয়া যায়। তারা এটা অনর্থ করে ওখানে কম দামে আনে বাংলাদেশে কম দাম বিক্রি বেশি দাম বিক্রি করে। এছাড়া আরো একটি ভয়াবহ বিষয় এই যে বাংলাদেশের যে সব আমদানিকারকরা ভারতীয় পণ্য আমদানি করে তারা অধিকাংশই প্রকৃত আমদানিকারক নন। এদের বেশিরভাগ ট্রেড লাইসেন্স নাই, তাদের কোনো স্বীকৃতি নাই, বাণিজ্য মন্ত্রণালয় কোনো মানে স্বীকৃতি ছাড়াই তারা এই পণ্যগুলো আমদানি করে, অবৈধভাবে আমদানি করে। তারা মূলত ভারতীয় রপ্তানিকারকদের দালাল বা ডামি ইম্পোর্টার। এই দালাল আমদানিকারকরা ভারতীয় রপ্তানিকারকদের নির্দেশনা অনুযায়ী কম দামে ভারত থেকে মালামাল আমদানি করে, সেগুলো বাংলাদেশে উচ্চ মূল্যে বিক্রি করে, সেগুলো মূল্য হুন্ডি করে ভারতীয় রপ্তানিকারকদের কাছে পাঠিয়ে দেয় এবং বিনিময়ে কিছু কমিশন পায়। দেখেন এখানে তারা যে প্রোডাক্টটা বাংলাদেশে আনছে অবৈধভাবে ঢুকাইছে, এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু রাজস্ব হারাচ্ছে, ভ্যাট ট্যাক্স কিছুই দেয় না এবং টাকাটাও তারা হুন্ডির মাধ্যমে পাচার করে। বিনিময় কমিশন সামান্য কিছু কমিশন খাওয়ার জন্য এই কাজটা করে। আর একটা বিষয় হলো এর ফলে দেখেন হুন্ডি করে ভারতীয় রপ্তানিকারকদের কাছে পাঠিয়ে দেয় এবং বিনিময়ে কিছু কমিশন পায়। কিছু কমিশনের জন্য এই অবৈধভাবে তারা এই কাজটা করে। এতে বাংলাদেশে যেমন কৃষক মানে বিভিন্ন সমাজে বিভিন্ন ক্ষতি হচ্ছে আপনার। এর ফলে দেখা যায় বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত হয় যে কোনো পণ্য খুব কম দামে ভারত থেকে আমদানি হয়ে এসছে, কিন্তু বাজারে গিয়ে ক্রেতারা দেখতে পায় পণ্যের দাম কোনোভাবে কমেনি। অন্যদিকে সরকার মাঝে মাঝে জনগণের দুর্দশা লাঘব করার জন্য ভারত থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করার ক্ষেত্রে শুল্ক ছাড় দেয়, কিন্তু এতে বাজারে কোনো প্রভাব পড়ে না। তবে এর ফলে ভারতীয় রপ্তানিকারকদের ও তাদের বাংলাদেশি দালাল আমদানিকারকদের দামি ইম্পোর্টার্স লাভ হয়, কারণ তারা কম খরচে বাংলাদেশে পণ্য আমদানি করে বেশি দামে বিক্রি করে। মূলত ভারতীয় রপ্তানিকারকরা তাদের ব্যবসায়িক অপকৌশলের অংশ হিসেবে বাংলাদেশের দালাল আমদানিকারকদের দামি ইম্পোর্টার্স নিয়োজিত রাখে। এর ফলে সব অপ্রয়োজনীয় পণ্য বাংলাদেশের বাজারে ছেড়ে দেয় এবং ডাম্পিং করে। ভারতীয় রপ্তানিকারকদের এই অপকৌশলের ফলে বাংলাদেশ কয়েকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমত, কম দামে পণ্য ভারতীয় পণ্য আমদানি হলেও বাংলাদেশের বাজারে সেগুলো উচ্চমূল্যে বিক্রি হয়, ফলে তুলনামূলক সুবিধা বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ অনুযায়ী জনগণ কম দামে পণ্য কিনতে পারে না। দ্বিতীয়ত, আমদানি মূল্য কম দেখানোর কারণে সরকার কম শুল্ক পায়। তৃতীয়ত, আমদানিকৃত পণ্য বেশি দামে বিক্রি করে বাংলাদেশি দালাল আমদানিকারকরা লাভের অধিকাংশ হুন্ডি করে ভারতীয় রপ্তানিকারকদের কাছে পাঠিয়ে দেয়, ফলে মানি লন্ডারিং হয়। চতুর্থত, ভারতীয় রপ্তানিকারকরা তাদের বাংলাদেশি দালাল আমদানিকারকদের মাধ্যমে সব অপ্রয়োজনীয় পণ্য বাংলাদেশের বাজারে ছেড়ে দেয় বা ডাম্পিং করে। এর ফলে বাংলাদেশের স্থানীয় শিল্প কারখানা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির শিকার হয় এবং বাংলাদেশের ক্ষুদ্র শিল্প ভালোভাবে গড়ে উঠতে পারে না। পঞ্চমত, অপ্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে বাংলাদেশের মূল্যবান বৈদেশিক মুদ্রার অপচয় হয়। এই আইনি নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে ভারত থেকে সব অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধ করতে এবং যেসব বাংলাদেশের দালাল আমদানিকারকরা ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি করে এবং হুন্ডি বা মানি লন্ডারিং এর মাধ্যমে ভারতীয় রপ্তানিকারকদের লাভের টাকা পাঠান, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে। এটা আপনার জোরালোভাবে করা উচিত, কারণ দেখেন বাংলাদেশে যারা এখন একটা এক্সাম্পল দেখেন, বাংলাদেশে যারা পেঁয়াজ চাষি আমাদের কৃষক ভাইয়েরা বা আপনার যে সমস্ত কাঁচামাল আমরা ভারত থেকে আনি, ভারত থেকে যখন আমরা আনবো না একটা জিনিস, তখন কিন্তু বাংলাদেশ এটা চাষ করে। তো সাধারণত দেখা যায় কৃষকরা কিন্তু বেশি দামে পেঁয়াজ কিনে লাগাইছে, তারা বেশি দামে লাগানোর ফলে
সারের দাম বেশি, খরচ বেশি পড়ছে। কিন্তু ভারত কি করতেছে এখন, বাংলাদেশে যখন পেঁয়াজ উঠছে তখন ওরা পেঁয়াজ আলু বাংলাদেশে রপ্তানির জন্য জোর দাবি মানে ছেড়ে দিচ্ছে। এতে হচ্ছে কি, বাংলাদেশের পেঁয়াজের দাম তুলনামূলক অনেক কমে যাচ্ছে, ফলে কৃষকরা দাম পাচ্ছে না, এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে একটা ব্যাপার দেখেন, এই ভারত সবসময় ষড়যন্ত্র করে বাংলাদেশের কৃষি খাত, বাংলাদেশের শিল্প খাতকে ধ্বংস করার জন্য সবসময় ষড়যন্ত্র করতেই থাকে। যেমন বাংলাদেশে এখন চামড়া শিল্প ছিল, ট্যানারি শিল্প ছিল, সারা পৃথিবীতে নাম করছে বাংলাদেশ ট্যানারি শিল্প, এটাকে ধ্বংস করছে একমাত্র ভারত। 16 বছরে চামড়া শিল্পটাকে এবার পুরা তোলানিতে নামিয়ে দিয়েছে। এই ব্যাপারগুলো সরকার যেই পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপ যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, অবশ্যই বাংলাদেশের কৃষকরা এবং বাংলাদেশের যারা শিল্পপতি, যারা আপনার বিভিন্ন ছোটখাটো শিল্পপতি যারা আছে, এরাও কিন্তু লাভবান হবে। তাই এই সরকারকে বলবো, এই মানে এই কার্যক্রমটা দ্রুত বাস্তবায়নের জন্য আহ্বান থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।